আমাদের সাথে আমাদের ট্রেনার ইতিমধ্যে জয়েন হয়ে গিয়েছেন। আজকের আমাদের ট্রেনার হচ্ছেন মাসুদ হাসান ভাইয়া, যিনি কিনা এক্স লেকচারার ইন আইসিটি, রাজু গুপ্তরা মডেল কলেজ। ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। ওকে ভাইয়া। ক্যামেরা কি আপনার অফ করা? জি, ক্যামেরা অফ করা। আচ্ছা আচ্ছা, রাইট। না না, যেটা হচ্ছে যে আমি এখান থেকে অন করতে পারছি না। এটা কি আমার প্রবলেম নাকি আপনাদের? আচ্ছা, আপনাকে হোস্ট করে দেওয়া হয়েছে, এখন মেবি করতে পারবেন। না, maybe কোনো কারণে হচ্ছে না। ভাইয়া রিজয়েন। জি জি, আচ্ছা, ক্যামেরা দেখা যাচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে। Right, ঠিক আছে। আমি তো এই ক্যামেরা বাদ দিয়ে রাইট। ওকে, আমাকে দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, Yes, দেখা sir. যাচ্ছে। ওকে, আমাকে একটু ফুল স্ক্রিন করে দেন ম্যাডাম। আপনি সাপোর্ট ম্যাম, প্লিজ কাইন্ডলি একটু ফুল স্ক্রিন করে দেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। আমি তোমাদের মাসুদ স্যার, মাসুদ হাসান স্যার। মাসুদ হাসান স্যার, lecturer and head of the Department of ICT, Bangladesh International School and College, BIS Senior Job, Dhaka Cantonment, ex-lecturer Raju Gupta Model College. Then all the writers, class 9-10 যে ডিজিটাল প্রযুক্তি বইটা আছে, সেই বইটা এখন তো মানে লাস্ট ইয়ারে যেটা ছিল 9-এর, সেটা এখন যেমন 9-এ পড়ছো, তাদের যে সাইবার সিকিউরিটি পার্টটা আছে, সেই সাইবার সিকিউরিটি পার্টটা কিন্তু আমার লেখা। ওকে, এই হচ্ছে আমার ছোট্ট পরিচয়। বাকিটা হচ্ছে তোমাদের সাথে কথা বলতে চাই। কে কোন স্কুলে আছো একটু জেনে আমরা একটু পরে ক্লাস শুরু করবো। ওকে, পলাশ, তুমি বলতে পারো, তুমি মানে প্রত্যেকে একটু যদি নামগুলো বলো। এখানে আমাদের সাথে পলাশ। পলাশ কোন স্কুল থেকে আছো? কোথায় আছো? অ্যাসিড পলাশ। বিএস শাইন কলেজ কুমিটোলা। ও, বিএস শাইন কলেজ কুমিটোলা, ভেরি গুড। ওকে, তোমাদের আইসিটি কে পড়ো? মুরাদ স্যার পড়ায়? না, কলেজে মুরাদ স্যার পড়ায়। আচ্ছা, ওকে। তাহিদ, কোন স্কুলে আসছো তুমি? Sir, not in the BMGila School and College. নরসিংদী? Yes, sir. ও, নরসিংদী স্কুল। আমি আবার নরসিংদী থেকে। ওকে, এআই বাবা দা। আমরা তো নরসিংদী। পাতানা কোন স্কুল? স্যার আমি নরসিংদী গভর্নমেন্ট হাই স্কুল থেকে। নরসিংদী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে। আমি নরসিংদী গভর্নমেন্ট হাই স্কুল থেকে। ওয়াও, ভেরি গুড। নরসিংদী অনেক স্টুডেন্ট আমার আছে, অনেক স্টুডেন্ট। নরসিংদী করোনার সময় মনে করো যে নরসিংদীর আয়শা ও খাদিজা, এরা মানে খুবই 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 রেগুলার স্টুডেন্ট ছিল, ফেভারিট স্টুডেন্ট ছিল। ভেরি গুড। তাইফ, কোন স্কুল? ইউনিক প্রগ্রেসিভ স্কুল। হ্যাঁ, ইউনিক প্রগ্রেসিভ স্কুল, ময়মনসিং। ও, ময়মনসিং। আচ্ছা, ময়মনসিং কোথায় তোমাদের বাড়ি? ময়মনসিং এ? হ্যাঁ, ময়মনসিং। ভেরি গুড, ওকে। তারপরে দিয়াল চৌধুরী নাকি দয়াল চৌধুরী, কোনটা? দয়াল চৌধুরী কোনটা? দীপ? জি ভাই, ডিএল চৌধুরী। ভাইয়া আইসিটি অলিম্পিয়াড থেকে। আমি ঠাকুরগাঁও গভর্নমেন্ট বয়েজ হাই আচ্ছা স্কুল। আচ্ছা আচ্ছা, আমাদের দল ভাষা বুঝতে পারছি। ফাতেমা আক্তার, ওকে। এন্ড দেন হচ্ছে জুনেরা, এন্ড লাবিবা আসো, ওকে। এন্ড হুজাইফা, সাকিবুল, সামিউল, মোহাম্মদ শাফিন, মৌসুমী আক্তার, মুকিত, মুহতাম তাবাসসুম, নীলা, রাফিদ, রায়ান বিন রহমান, ও রায়ান দুজন আসছো। দেন তোমার হচ্ছে রাশেদা খাতুন,
Rohab Islam, Rupat, all yours. Thank you. And Sania Friend, তারপরে হচ্ছে পলাশ, তারপরে হচ্ছে তাওহিদ, and হচ্ছে তালহা জুবায়ের, তাসিন আক্তার, তাসনিম তাসিন, and হচ্ছে জিয়াদ জায়েদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে একটু সবার সাথে পরিচয় হয়ে নিলাম, সবাই মোটামুটি আছো। সো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে তোমরা মানে জেনেছো সেই টপিকটার নাম। আমাদের আজকের টপিকটার নাম হচ্ছে, যেটা বইয়ে অলরেডি নাই তোমাদের, এখনো কোনো বই দেয়া নাই, বাট এটা খুবই ইমার্জিং বলতে পারবো এবং একটা খুবই কন্টেম্পোরারি একটা ইস্যু। এই জিনিসটার নাম হচ্ছে IoT। সো হোয়াট ইজ IoT? পলাশ, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ IoT? ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিভাইস গুলোকে যুক্ত করে রেখে যে কাজ করা হয় মূলত। ভেরি গুড, ভেরি গুড, তোমার একদম সঠিক কথাই বলেছো। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিভাইস। আসলে প্রথমে যদি যেটা বলবো তুমি, সেটা হচ্ছে যে IoT এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অফ থিংস। তো প্রথমে তুমি চিন্তা করে দেখো, ইন্টারনেট, এই যে আমরা এখন যে ক্লাস নিচ্ছি, ছোট ছোট নেটওয়ার্ক, নেট কানেক্টেড থেকে সারা বিশ্বের সকল কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড, তোমার কম্পিউটার আমার কম্পিউটার কানেক্টেড, এই যে কানেক্টেড থেকে যে নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে উঠেছে, এটাই হচ্ছে ইন্টারনেট। এই ইন্টারনেট কিন্তু আজকে আমরা যেভাবে ব্যবহার করছি, এটা শুরুটা হয়েছিল কিন্তু 1969-এ ARPANET-এর মাধ্যমে। So can anyone tell me what is the full form of ARPANET? ARPANET-এর full form কি, কেউ বলতে পারবা? ARPANET full form কি? Okay, I'm telling you. ARPANET, Sir, Advanced sir, Research I can, Project. sir. Okay, yes, Tawhid, tell me please. স্যার এ দিয়ে হচ্ছে অ্যাডভান্স, আর দিয়ে রিসার্চ, পি দিয়ে প্রজেক্টস, তারপর এ দিয়ে হচ্ছে এজেন্সি, তারপর নেটওয়ার্ক। দেন Thank you so much. Brilliant answer. Thank you, Tawhid. অনেক ধন্যবাদ তোমাকে। Advanced Research Project Agency Network. Advanced Research Project Agency Network. এই 1969-এ তোমার মনে করো যে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, নেট মানে নেটওয়ার্ক, ওকে, কানেক্টর। তো এটা হচ্ছে 1969 সালে ইউএস আমেরিকান আর্মিতে প্রথম তাদের যুদ্ধক্ষেত্রে কিভাবে টেকনোলজি আরো ব্যবহার করে তোমার তাদের কাজগুলোকে সহজ করা যায়, সেই জন্য একটা টিম গঠন করেন। এই টিমটার নাম ছিল তোমার ARPANET। আর তারা তখন তোমার ওই টিমটা যেটা বের করেন, যে জিনিসটা উদ্ভাবন করেন, সেটা হচ্ছে ARPANET। সেটাকে বলা হয় প্রথমে শুধু ইউএস মিলিটারির এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্প, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য বা সিগন্যাল আদান প্রদানের কাজে ব্যবহার করা হতো। পরবর্তীতে আস্তে আস্তে ছোট ছোট নেট মিলে আজকের এই ইন্টারনেট। আর আজকের এই ইন্টারনেট আমরা বর্তমানে বিভিন্ন কাজে ব্যবহার করছি। এমন কোনো কাজ নাই যে কাজে ইন্টারনেটের ব্যবহার নাই। এবং এইটার ফিউচার যে ব্যাপারটা, সেটা হচ্ছে IoT মানে হচ্ছে IoT। এই IoT এর মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস। থিংস মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ডেইলি লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে যে সকল ডিভাইসগুলো, যে সকল জিনিসগুলো আমরা ব্যবহার করি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে, ডেইলি লাইফে, বাসা বাড়িতে, গৃহস্থালিতে যে যন্ত্রপাতিগুলো ইউজ করি, যেমন ফ্রিজ, এসি, টেলিভিশন, তারপরে মনে করো গিজার, পানি গরম করার জন্য যেটা ব্যবহার করা হয়, ডোর লক, গেট লক, সিসিটিভি, এভরিথিং, বাসার লাইট, যা কিছু আছে সবকিছু যখন ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোল করা যাবে, যখন একটা স্মার্ট হোম তৈরি হবে, এই যে ইন্টারনেটের মাধ্যমে সবকিছু কন্ট্রোল করা যায়, এই ব্যাপারটার নাম হচ্ছে IoT। মানে IoT যে প্রসেসের মাধ্যমে গৃহস্থালিতে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সবকিছুই আমরা কি করব, মানে ইন্টারনেটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণে সক্ষম। অর্থাৎ তোমাদেরকে এইটার একটা PPT বা PDF অলরেডি গ্রুপে প্রোভাইড করে দিবে, তোমরা সেটা দেখে নিও। তারপর আমি তোমাকে বলছি, তুমি আমার সাথে একবার মাথায় এটাকে ঢুকিয়ে নাও, খাতায় লিখতে পারো। সবাই চাইলে যদি চাও যে খাতায় লিখতে পারো। সেটা হচ্ছে যে IoT হচ্ছে এমন একটি প্রযুক্তি বা এমন একটি ব্যবস্থা যেখানে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত গৃহস্থালির বিভিন্ন তোমার মনে করো যে জিনিস, যেমন টিভি, ফ্রিজ, এসি, লাইট, ফ্যান, গিজার, দরজা, সিসিটিভি, সবকিছু দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে তথ্য প্রযুক্তির সাহায্যে, ইন্টারনেটের সাহায্যে। সবাই কি বুঝতে পেরেছো? পলাশ, ক্লিয়ার? জি স্যার। মিস্টার রাফিদ,
Got it? রাফিদ বুঝতে পেরেছিস বাবা? ইয়েস স্যার। রাফিদ বলো, what is IoT? রাফিদ বলবা। বলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত গৃহস্থলীর বিভিন্ন আসবাবপত্র, জিনিস, এগুলো ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করার প্রযুক্তি নাম হচ্ছে এই IoT। এই IoT তোমার মনে করো ইন্টারনেট অফ থিংস প্রথম 1999 সাল, মনে রাখবা সালটা হচ্ছে 1999 সাল। এই 1999 সালে কেভিন অ্যাস্টন, ওনার বানানটা হচ্ছে এরকম KEVIN, কেভিন অ্যাস্টন, ASHTON, কেভিন অ্যাস্টন, আবার অনেক জায়গায় অ্যাস্টন, প্রথম এই শব্দটি তোমার মনে করা ব্যবহার করে। কেভিন অ্যাস্টন 1999 সালে প্রথম IoT শব্দটি ব্যবহার করে। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই যে প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা শব্দ, এগুলো যে টেকনোলজিতে আসে, এটা কেউ না কেউ উদ্ভাবন করে। তো কেভিন অ্যাস্টন নামে একজন ব্যক্তি, উনি হচ্ছে 1999 সালে এই IoT শব্দটি উল্লেখ করেন। উনি দেখলেন যে 2000 সালে প্রথম LG, ওই যে তোমার বাটারফ্লাই, LG বাটারফ্লাই, এই কোম্পানি তোমার একটা স্মার্ট ফ্রিজ তৈরি করে। হোয়াট ইজ স্মার্ট ফ্রিজ? স্মার্ট ফ্রিজ মানে হচ্ছে যে এগুলোর সাথে ইন্টারনেট কানেক্টেড এবং এটা দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে কোনো না কোনো ভাবে ইন্টারনেটের মাধ্যমে। তো প্রথমে তুমি উনি একটা ওই LG বাটারফ্লাই ওর একটা তোমার স্মার্ট ফ্রিজ মানে তৈরি করেন, যেটা দূর থেকে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, টেম্পারেচার বাড়ানো যায়, কমানো যায়, অফ করা যায়, অন করা যায়। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে তোমার মনে করো প্রথমে স্মার্ট টিভিতে আসে। এরপরে 2010 সালের দিকে মনে করো যে স্মার্টফোন এবং সেন্সর, এই যে মোবাইল ফোন গুলোতে যে সেন্সর আছে, স্মার্টফোন এবং সেন্সর থাকার কারণে এইটার ব্যাপকতা আরো বেড়ে যায়। তাহলে 1999 সালে যেটা মনে করো প্রথম আবির্ভাব হয়, তারপরে 2000 সালে স্মার্ট ফ্রিজের মাধ্যমে শুরু করেন LG টেলিভিশন। এর পরবর্তীতে তোমার মনে করো যে কি হয়, যে এইটি আরো বিকশিত হয় স্মার্টফোন এবং সেন্সর প্রযুক্তির বিকাশের ফলে। বর্তমানে স্যার একটা কোশ্চেন ছিল। ইয়াস রকিবুল বলো। স্যার বলছিলাম আমাদের টেক্সট মানে যে বইটা আমাদের দেওয়া হয়েছে PDF এ, এখানেও বলা আছে 2000 সালে LG একটা ইলেকট্রনিক স্মার্ট ফ্রিজ তৈরি করে এটি IoT মানে হিসাবে প্রথম আর কি ডিভাইস হিসেবে গণ্য করা হয়। কিন্তু আমরা তো এক্সটার্নালি আলাদাভাবে আমরা জানি যে 1982 সালে একটা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র কোকা-কোলা ভেন্ডিং মেশিনকে, ওই যে আপনি ফার্স্টে আরপানেটে একটা কথা বলছিলেন না, ওই আরপানেটে যুক্ত করেছিলেন এবং প্রথম ইন্টারনেট সংযুক্ত ডিভাইস তৈরি করেছিলেন, যার মাধ্যমে দূর থেকে জানতে পারতো যে ভেন্ডিং মেশিন এর যে তরল পদার্থগুলো আছে, মানে ওই যে কোকা কোলা কিংবা যে কোনো জাতীয় পানীয় জাতীয় খাবার, সেগুলো ঠান্ডা আছে কিনা কিংবা স্টক আছে কিনা। কিন্তু এটা তো ছিল ফার্স্ট ইনোভেশন দ্বারা আর কি তৈরি একটা প্রযুক্তি, যেটাও তো IoT-র ভিতরে পড়ে। বাট এই কথাটা তো আমাদের টেক্সট বইতে অ্যাড করা না, এখানে জাস্ট আছে 1999 সালে আর কি ওই যে কেলভিন অ্যাস্টন যে শব্দটি ব্যবহার করেছিলেন। আর এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে 2000 সালে LG স্মার্ট ফ্রিজ তৈরি করছে। কিন্তু আমি তোমার কথা বুঝতে পেরেছি, থ্যাংক ইউ, তোমার কথা বুঝতে পেরেছি। দেখো, খেয়াল করে দেখো, এই যে আমরা এই ফেসবুক ব্যবহার করছি, 2004 সালে যদিও ফেসবুক আবিষ্কার হয়েছে না, 2004 সালে মার্ক জাকারবার্গ ফেসবুক তৈরি করেছেন, এটা ডেভেলপ করেছেন, উন্নয়ন করেছেন। কিন্তু এটা জনপ্রিয়তা পায় কিন্তু 2012 সালের পর থেকে, 10 সালের পর থেকে। তার মানে যখন আমাদের স্মার্ট ডিভাইস গুলো, যে স্মার্টফোন যখন আবিষ্কার হলো, সেন্সর দিয়ে দূর থেকে একদম ইন্টারনেটের ওয়াইডলি ব্যবহার হলো তখন থেকে। তো ইন্টারনেটের যে ব্যবহারটা তোমার মনে করি এখন এই টার্মটা ওইখানে এর আগে দেখো ছোট ছোট ক্ষেত্রে মানে হয়তো বইয়ের মধ্যে লিপিবদ্ধ হয়েছে তোমার 2000 সাল, বা তোমার মনে করো বইয়ের মধ্যে উঠছে হচ্ছে কেভিন অ্যাস্টন, কিন্তু কেভিন অ্যাস্টন নামে বাদে সরি অন্য কেউ কিন্তু এটা হয়তো মনে করে আবিষ্কার করে ফেলছে, কিন্তু হচ্ছে এটা বই লিপিবদ্ধ করে নাই। আমি মনে বুঝতে পারছি কথাটা, তথ্যের ব্যাপার স্যাপারটা যেটা ঘটে, যেটা ওয়াইডলি ইউজ হচ্ছে তখন থেকে। তুমি চাইলে ওইটাও লিখতে পারো, এটা জানাইছো তুমি, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। কমার্শিয়াল ইউজ যখন স্টার্ট, এক্স্যাক্টলি কমার্শিয়াল ইউজ, থ্যাংক ইউ রায়ান, অনেক ধন্যবাদ। বর্তমানে IoT প্রযুক্তি স্মার্টফোন থেকে স্মার্ট সিটি পর্যন্ত ব্যবহৃত হচ্ছে। ওই যে স্মার্টফোন মানেই বললাম যেটা, যে প্রযুক্তি মানে যখনই তুমি তোমার বাসার সবকিছু তুমি দূর থেকে ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারো। আমি দূর থেকে আর কেমন মনে করো যে এখন শীতকাল, তুমি কলেজ থেকে স্কুল থেকে বাসায় যাচ্ছ, বাসায় যেয়ে তুমি কি করবা, নর্মালি গোসল করবো, মনে করো শাওয়ার নিবা, শাওয়ার নেওয়ার জন্য তোমাকে গিজারটা অন করে, গরম পানির গিজারটা অন করে, যাদের আছে, অনেকে হয়তো নাই বা অনেকে লাগে না সেটা অন্য জিনিস, যাদের মনে করো তুমি বাসায় যেয়ে গিজারটা অন করে বসে আছে 10 মিনিট 15 মিনিট, কারণ পানিটা ততক্ষণ তোমাকে এটাকে গরম হইতে হবে। কিন্তু তুমি চাচ্ছ যে তোমার তো 10 মিনিট বসার মতো সময় নাই, তুমি স্কুল থেকে বাসায় যাবা, বাসায় যে
সাথে সাথে শাওয়ার নিবা, শাওয়ারটা নিয়ে তারপর তুমি আবার তোমার প্রাইভেটের উদ্দেশ্যে বা অন্য কোনো কাজে বা তোমার ঘুমানোর কাজে তুমি মনে করো যে সেই সময়টাকে ব্যবহার করবা। তো তুমি দূর থেকে তোমার ঘড়ি দিয়ে, তুমি তোমার মোবাইল ফোন দিয়ে ওইটাকে তুমি অন করে দিলা। এই যে যখন তুমি দূর থেকে অন করতে পারলা ইন্টারনেটের মাধ্যমে, তারপর ওই ডিভাইসটা ইন্টারনেট কানেক্টেড, এটা কানেক্টেড, ওইখানে সেন্সর কানেক্টেড, এখানে সেন্সর কানেক্টেড। যখন এটা হইলো তখনই কিন্তু এটাকে বলা হচ্ছে তোমার এই আইওটি বাস্তবায়ন। তোমার বাসায় তুমি মনে করো বাসা থেকে বেরোয় গেলা, হঠাৎ করে তোমার মনে করলো আরে আমি তো এই ফ্রিজটা কি বলে যে ফ্যানটা বন্ধ করে দিই, তুমি দূর থেকে মনে করো ফ্যানটা বন্ধ করে দিই, বাস আরে আমি তো এসিটা বন্ধ করতে ভুলে গেছি, বন্ধ করে দিলাম। তুমি মনে করো পানির ট্যাপ, এখন যে মনে করো পানির ট্যাপ অল করতে হয়, একটা সময় পরে দেখা যাবে তুমি দূর থেকে সুইচের মাধ্যমে মনে করো ওই যে অনেক সময় হয় না যে কলে পানি নাই, তুমি খুলে রাখছিলা, পরে বাইরে চলে গেছে, হঠাৎ করে দেখলা যে পানি আবার আসছে, এসে পুরো একদম সব ভেসে গেছে। কিন্তু তোমার মনে পড়লো, যেই মাত্র মনে পড়লো যে এটা তো এই ঘটনা, তারপরে তুমি অফ করে চলে গেলে। অথবা স্মার্টলি, যেমন মনে করো তুমি যদি কক্সবাজার যাও, বন্ধ কোথাও যাও, দেখবা যে তুমি জাস্ট দরজার মানে রুমে ওপেন করার সাথে লাইট অন হয়ে যাচ্ছে, আবার তুমি যখন বেরো যাচ্ছ অটো অফ হয়ে যাচ্ছে। এই যে অটো অফ, অটো অন, অটোমেটিক, আই মিন সেন্সর যুক্ত করে ব্যাপারটাতে কাজ করা। ডিসিশন মেকিং করার ক্ষমতাটা আর কি, সরি, আই মিন বোঝাচ্ছি আর কি, ওই ওই মানে প্রযুক্তিটা ডিসিশন মেকিং করার ক্ষমতাটাকে আর কি, মানে ও আগে তুমি ডিসিশন মেকিং আসলে ও আসলে কিভাবে নেয়, এআই কিভাবে কাজ করে সেই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। একটা সিম্পল এক্সাম্পল দেখো, তুমি যে মোবাইলে মনে করো পাসওয়ার্ড দিবে, এই পাসওয়ার্ডটা কিভাবে দাও বা ফেস রিকগনিশন দাও, সেটা কিভাবে দাও? প্রথমে তো আসার পরে একটা তুমি তথ্য তোমার দিই। ডাটাটা ইনপুট করো, তুমি ডাটাটা ইনপুট করলো, এরপরে তুমি যখন মনে করো সেট করে দাও, এরপরে আবার ফিঙ্গারপ্রিন্ট দিলে ওইটাকে নিয়ে ম্যাচ করে ডিসিশন মেক করে যে এটা কি মিলছে কিনা, যদি মিলে তাহলে দেন ওপেন হয়ে যায়। ওই ওরকম একটা ব্যাপার সেপার। তো এবার একটা কাজ করো, সবাই এআই জিনিসটা কি তাহলে বুঝে গেল। এআই জিনিসটা হচ্ছে খুবই সিম্পল, এটা একটা কনসেপ্ট, একটা ধারণা, যেটা ইন্টারনেট অফ থিংস, আই মিন যেখানে তোমার মনে করো যে টেকনোলজি ব্যবহার করে, মানে ইন্টারনেট ব্যবহার করে অ্যাকচুয়ালি দূর থেকে তুমি তোমার গৃহস্থালী থেকে শুরু করে সবকিছু, সকল ডিভাইস তুমি নিয়ন্ত্রণ করতে পারবা। এটা নাম হচ্ছে আইওটি। আশা করি বুঝতে পেরেছো। কে আবিষ্কার করেছে, কি করেছে, এটা হচ্ছে বড় ব্যাপার হচ্ছে জিনিসটা তুমি বুঝতে পেরেছো। যদি এটা আমরা এখনো অনেক ক্ষেত্রেই ব্যবহার হয় না, আই মিন বাস্তবায়িত হয় নাই, ইন ফিউচারে হয়ে যাবে। ইন ফিউচারে দেখা যাবে সবকিছুই। তুমি গাড়ির সামনে যে এখন যেমন হয়, তুমি মনে করো গাড়ির সামনে দাঁড়াইলা, ও অটো সেন্সর থেকে মুহূর্ত ও বুঝবে যে তুমি এই গাড়ির মালিক, তুমি এই গাড়িতে প্রবেশ করার অধিকার আছে, দরজা ওপেন হয়ে যাবে, অন হয়ে যাবে, বাস তুমি বসে পড়লো। বসে পড়লে মনে করো যে এখন দরজা, এখন তো পকেটে চাবি রাখলে গাড়ি অন হয়ে যায়। তো এই যে ব্যাপারগুলো, এই যে ডিসিশন মেক করার ক্ষমতাগুলো কখন কোনটা কাজে লাগবে, অল দিস থিংস আর রিলেটেড টু এআই, ইন্টারনেটের সাথে। তো তুমি এখন যেটা করো সেটা হচ্ছে যে আমার সাথে রাইট ডাউন করো, what are the main components, what are the main things of তোমার মনে করো যে আইওটি। আইওটি আসলে মূল উপাদানগুলো কি কি? এর মূল উপাদান হচ্ছে নাম্বার 1 হচ্ছে সেন্সর ডিভাইস, অর্থাৎ এখানে একটা সেন্সর থাকবে, সেন্স করতে হবে, পরিবেশ থেকে বিভিন্ন ধরনের তথ্য, ডাটা কালেক্ট করতে হবে। ইউ অলরেডি নো হোয়াট ইজ ডাটা। ডাটা ইজ দ্য সিঙ্গেল ইউনিট অফ ইনফরমেশন। তথ্যের ক্ষুদ্র তোমাকে একটা ডাটা বলো। এন্ড হোয়াট ইজ ইনফরমেশন? ইনফরমেশন ইজ সিকোয়েন্সিয়ালি অ্যারেঞ্জ ডাটা। ইনফরমেশন হচ্ছে তোমার মনে করো ডাটাগুলোকে যখন সিকোয়েন্সিয়ালি সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করো তখন হচ্ছে ডাটা। তাহলে তুমি এই জিনিসটা বুঝবা, এই ডাটাটাকে অ্যানালাইসিস করবে, ডাটাটা নিতে পারবে কিভাবে? সেন্স করে, বুঝে। তাহলে প্রথম উপাদান হচ্ছে সেন্সর। নাও প্রথম উপাদানটা কি? সেন্সর, যেটা পরিবেশ থেকে তোমার মনে করো যে উপাদান, মানে যে আমি যখন পেজ দেই, ও শুধুমাত্র মনে করো আমার এই যে মনে করো পেজ দিচ্ছি, ও শুধুমাত্র আমার পেজটাকে নিচ্ছে না, এখানকার টেম্পারেচারটাও কিন্তু সে মনে করো যে মানে কি বলে যে বোঝার চেষ্টা করে। কারণ মনে করো আমি যদি মরে যাই, একটা মানুষ যদি মরে যায়, তার ফেসের সামনে যদি ডিভাইসটা দরকার তো ওপেন হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে ওপেন হয় না কেন? বা মনে হয়ে গেলে সেটা আবার ভুল আছে কেন মনে হচ্ছে? ওখান থেকে দেখবে যে একটা জীবিত মানুষের শরীরে একটা বডি টেম্পারেচার আছে, ওইখান থেকে সেন্স করে টেম্পারেচারটা কিন্তু নাই, খেয়াল রাখতে হবে। মানে ডাটা বিভিন্ন ভাবে নিতে পারে, র ম্যাটেরিয়াল অফ ইনফরমেশন, এটা কালেক্ট করে নিয়ে কাজ করে। তাহলে প্রথম উপাদান হচ্ছে তোমার মনে করো এখানে একটা সেন্সর থাকতে হবে। আইওটি ডিভাইসগুলোর সাথে মাস্ট একটা সেন্সর কানেকশন থাকতে হবে, সেন্সর ডিভাইস। এগুলো তোমার মনে করো যে আস্তে আস্তে তোমরা যখন বড় হবা তখন বুঝবা যে এই ডিভাইসগুলো আসলে এক প্রকার সার্কিট, এগুলো কিভাবে কাজ করে সেটা তুমি বুঝবা। তাহলে এই সেন্সর কি করে? পরিবেশ থেকে ডাটা কাজ করে। তাহলে নাম্বার 1 ইজ সেন্সর। ওকে, what are the main components of তোমার মনে করো আইওটি? আইওটির মেইন কম্পোনেন্ট তোমাদের কাছে অনেকের কাছে তো অলরেডি বললাম, পিডিএফ আছে, সেখান থেকে দেখে নিতে পারো। নাম্বার 1 সেন্সর। ওকে, সেন্সর ডিভাইস, যেটা সেন্স করে তোমার মনে করো তথ্য কালেক্ট করে। এন্ড নাম্বার 2 হচ্ছে তোমার কি? সেটা হচ্ছে নেটওয়ার্ক সংযোগ, নেটওয়ার্ক কানেকশন। ওকে, নেটওয়ার্ক কানেকশন। ওকে, নেটওয়ার্ক কানেকশন নাম্বার 2, আমি নেটওয়ার্ক সংযোগ। এন্ড নাম্বার 3 হচ্ছে তোমার ডেটা প্রক্রিয়াকরণ, আমি ডেটা প্রসেসিং। ওকে, ডেটা প্রসেসিং। ওকে,
processing, I mean প্রক্রিয়াকরণ, ডেটা প্রক্রিয়াকরণ। And then হচ্ছে তোমার ইউজার ইন্টারফেস, অর্থাৎ সেটা তুমি কিভাবে কাজ করছো, ইউজার ইন্টারফেস। তাহলে কি হলো প্রথম উপাদান, তোমাকে যদি বলা what are the main components of data communication, কি বলে যে IoT, নাম্বার 1 সেন্সর, নাম্বার 2 হচ্ছে তোমার মনে করো যে নেটওয়ার্ক কানেকশন, কারণ ইন্টারনেট কানেকশন ছাড়া তুমি IoT বাস্তবায়ন করতে পারবে না। তারপরে কি আছে ডাটা প্রসেসিং এন্ড ডাটা প্রক্রিয়াকরণ, ওই ডাটাটা নিয়ে এটাকে প্রক্রিয়া করবে, এন্ড দেন তোমার ইউজার ইন্টারফেসে এটা ইয়েস অর নো এটা দেখাবে। সো এগুলো তুমি অলরেডি দেওয়া আছে, নেটওয়ার্ক সংযোগ, ওয়াইফাই কানেকশন থেকে ব্লুটুথ 5G ইত্যাদির মাধ্যমে থাকবে। ওয়াইফাই তো বুঝো অলরেডি কি জিনিস, ডেটা প্রক্রিয়াকরণ ক্লাউডের মাধ্যমে, ক্লাউড এজ কানেক্টের মাধ্যমে ডেটা প্রক্রিয়াকরণ করা, আই মিন ওই ইন্টারনেটে যে রাখা তথ্যগুলো আছে এগুলোর মাধ্যমে মানে কাজ করা হয়, এন্ড ইউজার ইন্টারফেস মোবাইল ল্যাপটপ দিয়ে এটা কাজ করে। ফাইন, বুঝলাম। এখন আইওটি আসলে কিভাবে কাজ করে, হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রসিডিওর, মানে এই আইওটি ফার্স্টে যেটা করে ডেটা সংগ্রহ করে, নাম্বার 1 কালেকশন অফ ডেটা, অর্থাৎ ডেটা কালেকশন করে, নাম্বার 2 ডেটা প্রক্রিয়াকরণ করে, ডেটা প্রসেসিং করে, এন্ড নাম্বার 3 অ্যানালাইসিস করে, এন্ড দেন সিদ্ধান্ত গ্রহণ করে, তারপর স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। আই হোপ তোমাদের কাছে এই পিডিএফটা সবার কাছে আছে বা পিপিটিটা আছে, তোমরা এটা দেখে নিবা, দেখে কিন্তু বোঝার চেষ্টা করবা। তাহলে কি করে কিভাবে কাজ করে? ইয়েস স্যার। স্যার ডাটা প্রসেসিং কি সেন্সর থেকে আসা ডাটা বিশ্লেষণ করে করতে পারে না স্যার, একটা সিদ্ধান্ত নিতে পারে না? প্রথম হচ্ছে যে সে ফর এক্সাম্পল তুমি বোঝার চেষ্টা করো, তুমি আমাকে যে প্রশ্ন করলা যে স্যার 2 আর 3 কি, এই যে 2 আর 3 কি, এটা একটা কথা। 2 আর 3 এর যোগফল কত? তাহলে প্রথমে তোমার মানে 2 এবং 3 এটা আমি ইনপুট নিলাম, এরপর আমি বললাম 5, এই যে 5 যে বললাম এটা তো প্রসেস করে বললাম ভিতর থেকে, এই প্রসেসটা কিন্তু তুমি দেখতে পারো। এখন মনে করো এটা তো প্রসেস করা, আর সিদ্ধান্ত গ্রহণ কোনটা? এর আগে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম এটা, এরপরে যেটা করবে ও আমার এই ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে, মনে করো আমি যখন পরবর্তীতে আবার দিব আমার ফিঙ্গারপ্রিন্ট ও ম্যাচ করার চেষ্টা করবে, আই মিন ডাটা তোমার মনে করো অ্যানালাইসিস করবে যে আসলে কি এই ব্যক্তি উনি কিনা। দেন অ্যানালাইসিস তো ওয়ান কাইন্ড অফ তোমার মনে করো মানে একটা প্রসেসিং এর পার্ট বলতে পারো। সে প্রসেস করা বা অ্যানালাইসিস করে সিদ্ধান্ত গ্রহণ করে দেন বলে দিবে যে ইয়েস হি ইজ এলিজিবল অর নট। ওকে, দেন মনে করো তোমার যে কাজটা করা দরকার সেভাবে কাজ করবে। তাহলে বুঝতে পারছো কথাটা? ওকে, এই সিদ্ধান্তটা আমি কিরকম ভাবে চাবো এটা আমরা নিজেই চাইলে করতে পারবো। যেমন একটা এক্সাম্পল হিসেবে বলতে চাইলে, সাপোজ আমরা একটা ঘরের যদি আর কি মোশন সেন্সর দ্বারা লাইট সিস্টেম করতে চাই, তাহলে আমরা সেন্সর হিসেবে এখানে মোশন সেন্সর ইউজ করতে পারি এবং মাইক্রো কন্ট্রোলার হিসেবে আর্ডিনো ন্যানো কিংবা উনো ইউজ করতে পারি। এখন যখন আমাদের সেন্সর দ্বারা তথ্যগুলা ডাটাগুলো ইনপুট হবে আর্ডিনো ন্যানো কিংবা উনোতে, দেন মাইক্রো কন্ট্রোলারটা আমরা যে কোড করে আমরা কোড করে আর কি ওকে যেটা বলবো যে যখন একটা মানুষ আসবে, যখন তুমি ডাটা পাবা তখন তুমি লাইট তুমি ট্রু হবা কিংবা ফলস হবা, দেন তুমি ওই কোড অনুযায়ী তুমি ওয়ার্ক করবা। অর্থাৎ তুমি লাইটটা বাতি জ্বালাই ফেলবা, আফটার 10 সেকেন্ড আমি কোডে যত টাইম লিখবো তারপরে হিউম্যানটা চলে গেলে তুমি মোশন আর না পেলে তারপর তুমি অটো লাইট অফ করে দেবা। এখন এখানে আমি কোডে যেরকম ভাবে বলছি ডিসিশন মেকিংটা এক্স্যাক্টলি ও সেম ওইভাবেই নিতেছে, বাট আমি যদি এখানে কোনো কোডিং না করি অর্থাৎ ডিসিশন মেকিং এর এবিলিটিটা ওকে না দেই, তাহলে আর ডিসিশন মেকিং করতে পারবেন। থ্যাংক ইউ রাকিবুল, অনেক ধন্যবাদ, তুমি তো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। রাকিবুল তুমি আমাকে একটা জিনিস বলো তো, মনে করো যে বিভিন্ন মার্কেটে তো গিয়েছো এখন, মার্কেট গুলো তো যেমন মনে করো বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্ক বা অনেকগুলো দোকানে দেখবা যে মানুষটা যখন যায় সাথে সাথে দরজা ওপেন হয়ে যায়, সেন্সর থেকে ডাটা কালেকশন করে দরজা ওপেন হয়ে যাচ্ছে, নাকি বলো? রাইট? হ্যাঁ হ্যাঁ জি স্যার। দেখেছো, ইজ ইট আইওটি? ইয়েস স্যার, ইটস কাইন্ড অফ আইওটি। কারণ ও হিউম্যান বিং এর মানে যখন হিউম্যান বিং এর সামনে দিয়ে যাচ্ছে তখন সে মোশনটা ডিটেক্ট করে অটোমেটিকই সে ডোরটা খুলে দিতেছে, এবং যখন হিউম্যান বিং থাকছে না তখন সে অটোমেটিকই অফ রাখতেছে। এতে বিদ্যুতের সাশ্রয়টা ঘটতেছে, এখানে কোনো কর্ম মানে একটা মানুষের এখানে কোনো কাজও করতে হচ্ছে না। ওকে, তোমাকে একটু জাস্ট তোমার সাথে আমি একটু অ্যাড করি, এটা পুরোপুরি আইওটি না, এটা সেন্সর বেচ কাজ। আইওটি তখনই হবে যখন মনে করো একটা মানুষ গেলে দরজাটা ওপেন হয়ে যায়, কুকুর গেলে দরজাটা ওপেন হয়ে যাচ্ছে। এই যে মানুষ গেলে ওপেন হয়ে যায়, কুকুর গেলে ওপেন হয়ে যায়, যখন মানুষ গেলে ওপেন হবে, কুকুর গেলে ওপেন হবে না, বিড়াল গেলে ওপেন হবে না, দ্যাট ইজ আইওটি। বুঝতে পেরেছো? কিন্তু এখানে তো স্যার সে ডিসিশন মেকিং এর একটা কাজ করছে, তাহলে এটা কেন হচ্ছে? তাকে বুঝিয়ে দেওয়া, মানে সে যদি বুঝতে বোঝে অ্যানালাইসিস করে, ওইটা তো আমরা মানুষ মানে ওইখানে তুমি এন্ট্রি দিয়ে দিচ্ছ শুধু মানুষ গেলেই দরজা, মার্কেটে শুধু মানুষের যাওয়ার জন্য মনে করো অনুমতি প্রাপ্ত। আমি কি বুঝতে পারছি কথাটা? মানুষের অনুমতি প্রাপ্ত,
কুকুর বেরো মার্কেটে যাওয়ার অনুমতি প্রাপ্ত না, মনে করো রাস্তার কুকুর এখন স্যার যারা পালে সেগুলো। এই ডিসিশন তাহলে স্যার মানুষের স্যার ক্যারেক্টার এই গুলো আগে বিষয়টা কোড করে স্যার দেওয়া মেইন থাকে, কম্পোনেন্টস মানুষের এর মধ্যে প্রাথমিক। সবগুলাই পড়ে। তাহলে স্যার বলো স্যার এই আপনার বিষয়টা যে সেন্সরের মাধ্যমে যে ইয়া হয়, এটা তো মেইন কম্পোনেন্টস এর মধ্যে পড়ে স্যার আইওটির। সরি কিন্তু এখানে তো নেটওয়ার্ক নাই, নেটওয়ার্কের সাথে কানেক্টেড নেই ডিভাইসটা। তাইলে ইউজার না, যদি আমি চালাবে মনে করি, কিভাবে? অবশ্যই মনে করো এটা চালানোর জন্য নেটওয়ার্ক লাগবে। তোমার বাসার যে সিসিটিভিটা অবশ্যই আছে এখন, লাগবে। এখনকার ম্যাক্সিমাম সিসিটিভি কিন্তু ইন্টারনেট কানেক্টেড। আমি কি বুঝতে পারছি? Maximum Internet না CCTV হলে internet- তাহলে connect করতে হবে। যাই হোক, আমি তোমাকে যেটা বুঝতে যাচ্ছি আইওটি জিনিসটা একটা ভাস্ট জিনিস, আস্তে আস্তে এটা হচ্ছে। যখন মনে করো এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে থাকবে, আমি ওটা দুইজন এআই ইউজ করবো। এআই কোনটা হবে? সরি, আমি তোমাকে ওই যে সেন্সর এখানেও আছে, আইওটিতেও আছে, এআই বেস যদি আইওটি হয়ে যায়, এআই মানে কি ওইখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দিলা, বুদ্ধি দিয়ে দিলা যে বাবা দেখ তুই যদি মানুষ আসো তাহলে ওপেন করবি, বা এই মানুষটা আসলে ওপেন করবি, এই মানুষটা আসলে ওপেন করবি না, এই ব্যক্তি আসলে ওপেন করবি, করবি না আসলে ওপেন করবি না। মানে এআই যখন দিয়ে দিবা তখন মানে সেই জিনিসটা হচ্ছে এআই। তো যাই হোক, আমরা এখন মানে তুমি মূল ব্যাপারটা বুঝতে পেরেছো যে এই আইওটি একটা ভাস্ট, যেখানে আস্তে আস্তে আমরা এআই কে ইউজ করবো। আমি কি বুঝতে পারছি না কেবল? এআই তো জাস্ট কমান্ড দিতে পারবে স্যার, কিন্তু ওয়ার্কটা তো আসলে মাইক্রো কন্ট্রোলারই করবে। আচ্ছা, তুমি মনে হয় মাইক্রো কন্ট্রোলের ব্যাপারগুলো জানো। মাইক্রো কন্ট্রোলার মানে এটা ব্যাপারটা বুঝে তোমাকে বুঝবে। ওগুলো তো এক প্রকার, ওই যে আরডিনো বলো, এটা তো একটা সফটওয়্যার, একটা সার্কিট, তাই না? ওগুলোতে তোমার মনে করো জিনিসগুলো বানানো হয়। এই যে আমার হাতটা যে চলছে, এটা হার্ডওয়্যার। ওকে আমি যেমন আউটপুট হিসেবে তাই দেবে। হ্যাঁ, ওকে আমি কোড দ্বারা যে ইনপুট দিব আউটপুট হিসেবে আমাকে সেইটাই দেবে। এক্স্যাক্টলি, ওকে যেটা বলে দিবা সেটাই আউটপুট দিবে, এই বলে দেওয়াটাই। যাই হোক, ওটা আমাদের অন্য জিনিস। আমরা রোবোটিক্সে না চলে যাই, আইওটিতে না ওই ইস্যু থাকে। আইওটি হচ্ছে যে সেই জিনিস তুমি যা জেনে রাখো, সেটা হচ্ছে যেখানে তুমি ইন্টারনেটের মাধ্যমে সবকিছু দূর থেকে নিয়ন্ত্রণ করতে, অবশ্যই সেখানে সেটা ব্যবহার আছে। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু একটার সাথে একটা রিলেটেড আছে। ওকে, তাহলে আমাদের কি বললো যে প্রথমে হচ্ছে যে সেন্সর ডিভাইসকে বুঝলাম, নেটওয়ার্ক কানেকশন, ডাটা প্রসেসিং, এন্ড হচ্ছে তোমার এগুলোর সাথে এটা নিয়ে আলাদা অনেক কথাবার্তা হবে। তুমি আমার নাম্বার রেখো, কথা বলবে। আচ্ছা, তাহলে এবার দেখো আইওটি কাজ করার প্রক্রিয়া। নাম্বার 1 ডেটা কালেকশন, অর্থাৎ ডেটা সংগ্রহ করে। খাতা লেখা রাখো সবাই, ডেটা সংগ্রহ, ডাটা কালেকশন করে প্রথমে। নাম্বার 2 হচ্ছে তোমার যেটা প্রক্রিয়া করে, ডেটা প্রক্রিয়া, ডেটা প্রসেসিং, ডেটা প্রক্রিয়া করে, ডেটা প্রসেসিং করে। আর নাম্বার 3 হচ্ছে তোমার ডেটা বিশ্লেষণ করে, ডেটা এখানে বিশ্লেষণ করে। ওকে, ডেটা বিশ্লেষণ করে, ডেটা বিশ্লেষণ করে। এন্ড নাম্বার 4 হচ্ছে তোমার সিদ্ধান্ত গ্রহণ করে। ওকে, ডিসিশন মেক করে। এটা লিখে রাখো তোমাদের এখান থেকে যখন পরীক্ষা আসবে, এখান থেকে এগুলা মানে দেখবা, লিখবা, এই জিনিসগুলো শেখার চেষ্টা করবা, এই স্লাইডগুলো থেকে শেখার। ওকে, এন্ড দেন স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, স্বয়ংক্রিয়ভাবে কাজ, স্বয়ংক্রিয় তোমার মনে করো ফলাফল দেয়, স্বয়ংক্রিয় কাজ। ওকে, প্রজেক্ট স্যার, ফ্লোচার্ট বলতে পারো, একটা তোমার মনে করো কাজের সিস্টেমেটিক ধারা বলতে পারো, তুমি যেটাই বলো না কেন। ফ্লোচার্ট তো তোমার একটা মানে এই জিনিসটা যদি আমি চিত্র দিয়ে বুঝাইতাম, দেন যেটা ফ্লোচার্ট, মানে এটাকে বলতে পারো একটা কি বলো, যেটাকে অ্যালগোরিদম বলতে পারো। স্টেপ বাই স্টেপ প্রবলেম সলভিং প্রসেসটা হচ্ছে অ্যালগোরিদম, আর সেটা কিন্তু চিত্র দিয়ে যখন প্রসেস করবে সেটা হচ্ছে ফ্লোচার্ট। যাই হোক, ফ্লোচার্ট এটাও ফ্লোচার্ট না, জাস্ট এই স্টেপ গুলোতে আইওটি কাজ করে। সো আইওটি সিস্টেমের সেন্সরের প্রধান কাজ হচ্ছে, এখন তোমাকে যদি প্রশ্ন করে সেন্সরের প্রধান কাজ কি, এখানে বলছে ডেটা পাঠানো, ডেটা বিশ্লেষণ, ডেটা সংগ্রহ। সেন্সরের প্রধান কাজ ডেটা সংগ্রহ করা। আর তোমার এই আইওটির আসলে ব্যবহার ক্ষেত্রগুলো কোথায় কোথায় আইওটি ব্যবহার করা হয়? ইউ শুড অ্যাজ এ স্টুডেন্ট অফ ক্লাস 8, 9, 10, সেটা হচ্ছে যে আইওটি বর্তমানে আসলে কোথায় ব্যবহার করা হচ্ছে না, সব জায়গায় ব্যবহার করা হচ্ছে, ইন ফিউচারে ব্যবহার করা হবে। তো বর্তমানে সবচেয়ে যে বেশি ব্যবহৃত হচ্ছে সেটা স্বাস্থ্য সেবা। দেখো যে আমার যে স্মার্ট ওয়াচ গুলো আছে, যেখানে যদি ইন্টারনেট কানেকশন থাকে, একদম স্মার্ট ওয়াচ কি করে আমার শরীর থেকে সে টেম্পারেচার নেয়, আমার ব্লাড প্রেশার নেয়, আমার অন্যান্য জিনিসগুলো সে জেনে আমাকে মানে ইন্টারনেটের মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে আমাকে বলতে পারে যে এখন আপনার হাঁটা দরকার, এখন খাওয়া দরকার, এখন ইন ফিউচারটা বলবে এই মুহূর্তে আপনার এই কাজ করা দরকার, এই কাজ করা দরকার। এইভাবে মনে করো সে অ্যানালাইসিস করে কাজ করবে। এটা স্মার্ট আমাদের যেটা স্বাস্থ্য সেবায় কাজ করে। এছাড়াও তোমার মনে করো যে দূর থেকেও মনে করো যে আমরা অনেক ধরনের সিদ্ধান্ত নিতে পারি, হ্যাঁ, এই মানে এই কি বলে যে আইওটি ব্যবহার করে সেটা। তারপরে তোমার স্মার্ট সিটি তৈরিতে, স্মার্ট সিটি মানে কি, যেমন মনে করো এমন একটা সিটি, এমন একটা শহর যেখানে মনে করো সবকিছুই আমরা টেকনোলজি দিয়ে নিয়ন্ত্রণ করি। সে ফর এক্সাম্পল স্ট্রিট লাইট,
রাস্তাঘাটের যে লাইট গুলো আছে দেখা যায় যে একবার জ্বালাইলে সাধারণত পরের দিন নিবানোর জন্য বা বন্ধ করার জন্য মানুষটাকে খুঁজে পাওয়া যায় না। তো আমরা যদি ওই লাইট গুলোতে এমন প্রযুক্তি ইনবিল্ড করতে পারি যেখানে তোমার মনে করো যে তোমার ওই যখন মানুষ থাকবে তখন লাইট জ্বলবে, যখন মানুষ থাকবে না অটোমেটিক লাইট অফ হয়ে যাবে, তাহলে কি হলো অনেক পরিমাণ আমাদের তোমার হলো কি বলে এটাকে বিদ্যুৎ বাঁচানো যাবে। আবার ওই যে এসির ক্ষেত্রে মনে করো যখন মানুষ আছে তখন সে অন হলো, মানুষ নাই রুমের মধ্যে যদি দেখে যে কোনোভাবে সে বুঝতে পারে সেন্স করে যেখানে কোনো রকম কোনো মানুষ টানুষ নাই, কেউ নাই, তখন তোমার মনে করো সে তোমার মনে করো কাজ করা বন্ধ করে দেয়। এইটা তো যাই হোক, স্ট্রিট লাইট, স্মার্ট ট্রাফিক, মানে স্মার্ট ট্রাফিক সিস্টেমটা কি অ্যাকচুয়ালি সে শুধুমাত্র তোমাকে গাড়ির নিয়ন্ত্রণই করবে না, তোমাকে আলাদা একটা রুটও বলে দিবে। তোমাকে বলে দিবে যে আপনি মনে করো সে ফর এক্সাম্পল তুমি তোমার বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য মনে করো 3টা রাস্তা, ও তুমি মানে যখনই তুমি বাসা থেকে ওই তোমার স্কুলে যাওয়ার লোকেশনটা দিবা, যেটা ওই যে এখন ফুডপান্ডা বা পাকাওয়ালা জিপিএস ব্যবহার করে কাজ করে, সেখানে তুমি মনে করো যে ও মুহূর্তের মধ্যে বলে দিবে যে আমার এই রাস্তায় গেলে এখন জ্যাম কম, এই রাস্তায় গেলে জ্যাম হওয়ার সম্ভাবনা বেশি, এবং তুমি যদি তাকে সিদ্ধান্ত দিয়ে দিতে বলো যে এক কাজ করে সবচেয়ে শর্টেস্ট পসিবল ওয়েতে যেদিক দিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা করে দাও, ওইটা ওই করে দিতে পারবে। এবং এনভায়রনমেন্ট ট্র্যাকিং, মানে পরিবেশের তোমার মনে করো যে মানে কি বলে ধুলাবালির মাত্রা বা তোমার মনে করো যে স্মোকিং এর মাত্রা, যেগুলো যে স্মোক মানে আমি গাড়ির কালো ধোয়া, এগুলোর মাত্রা কম বেশি হয়ে গেলেও কি করতে হবে না করতে হবে এই জিনিসগুলো মনে করো যে ওরা নিয়ন্ত্রণ করে দেবে। এরপরে শিক্ষা ব্যবস্থা, স্মার্ট আইডি কার্ড, RFID উপস্থিতি সিস্টেম, স্মার্ট ক্লাসরুম, সেন্সর, স্মার্ট বোর্ড ইত্যাদি। খেয়াল করে দেখো যে মনে করো তোমার ক্লাসরুমে নর্মালি ক্লাসে তোমার একজন ক্লাস টিচারের কি কাজ থাকে, তোমার ক্লাস টিচার হচ্ছে বলতে পারো সেকেন্ড প্যারেন্টস তোমার, মানে বাবা মার পরে তোমার সবচেয়ে যে মানুষটা তোমাকে একটা দিক নির্দেশনা, তোমার একটা পাল ধরে তোমাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে যে তোমার এই প্রবলেম, তুমি এই কাজ করলে এই প্রবলেম গুলো এইভাবে সলভ করা যায়, মনে করো তোমাকে নানা ধরনের সলিউশন দিচ্ছে। তো এই তোমার ব্যাপারটা হচ্ছে এগুলো ক্লাস টিচারের কাজ। এখন ক্লাস টিচার নর্মালি আমরা নাউডেজ কি দেখি যে টিচার এসে ক্লাসের মধ্যে ডাকে 1 2 3, রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, এভাবে করে ওনারা মনে করে কল দিয়ে ডাকা থাকে। ওকে ফাইন, ডাকলো, কোনো অসুবিধা নাই, কিন্তু এতে করে ওনার যে একটা বিশাল সময় নষ্ট হচ্ছে। তারপরে কে আসলো কে আসলো না, কে লেট করলো, এইগুলো একদম টু দা পয়েন্টে ট্র্যাকিং উনি রাখতে পারেন না। গার্ডিয়ানকে যে একটু কল করা দরকার, একটা স্টুডেন্টের রেজাল্ট ভালো হয় 3টা উপায়, একটা ট্রায়াঙ্গেল, কিন্তু টিচার প্যারেন্টস স্টুডেন্ট একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল তোমার যদি মেনটেন না করা হয় রেজাল্ট সাধারণত ভালো হয় না। কেউ আছে ডিফারেন্ট, সেটা অন্য জিনিস, যারা নিজের কাজ নিজে করতে পারে তোমাদের মতো, তারা ডিফারেন্ট অন্য অনেকে। নর্মালি যেটা হয় অনেক স্টুডেন্ট ফাঁকিবাজ আছে, তো আমি যদি মনে করি সেখানে একটা স্মার্ট ডিভাইস মানে অ্যাড করে দিই, আই মিন ওই যে ফেস রিকগনিশন টাইপের, ফিঙ্গারপ্রিন্ট টাইপের, তুমি যদি মনে করো টাইমলি, যেমন আমার কলেজে যেটা আছে স্টুডেন্ট মনে করো একদম সবাই টাইমলি এসে, আমি আমার কলেজের বিভিন্ন জায়গায় তোমার মনে করো 1 2 3 4 5 1টা 2টা 3টা মোটামুটি 3 থেকে 4টা ডিভাইস মনে করো আমরা অ্যাড করে রাখছি। স্টুডেন্টরা একদিক দিকে এসে লাইনে দাঁড়ায়, ছবি উঠে মুহূর্তের মধ্যে ওর প্রেজেন্ট চলে আসে, এবং ক্লাস টিচারের কাছে একটা অ্যাপ আছে, ওই অ্যাপের মধ্যে দেখতে পারে যে কে কে প্রেজেন্ট আছে কে কে অ্যাবসেন্ট আছে দেখতে পারে। দেন মুহূর্তের মধ্যে যদি মনে করো আমার ওখানে কমান্ড দেয়া আছে, যেমন মনে করো আমার কলেজ শুরু হয় 8টা, এখন মনে করো এভরি স্টুডেন্ট মাস্ট এন্টার ইনটু দ্য কলেজ বা তোমার মনে ক্যাম্পাস 8টার মধ্যে প্রবেশ করা দরকার। এখন যদি 8টা 10 বা 15 বা 20 বেজে যায়, গার্ডিয়ানের কিন্তু কাছে মেসেজ চলে যায় যে ইওর চিলড্রেন, ইওর মানে সান অফ ডটার অ্যাবসেন্ট, মানে লেট, এই তথ্যগুলো চলে যায়। তো গার্ডিয়ানের কাছে যখন এই তথ্যগুলো চলে যায়, গার্ডিয়ান কাছে পরপর 3 দিন যদি চলে যায় যে আপনার ছেলে লেট করছে, দেন মুহূর্তের মধ্যে কিন্তু একটা ফিডব্যাক আসে, এই কালকে থেকে কিন্তু লেট করা যাবে না, প্রতিদিন কলেজ থেকে আসছে। তাহলে দেখো এই টোটাল মনিটরিংটা আমি তোমার লেট অ্যাবসেন্ট প্রেজেন্টের মনিটরিংটা আমি দিয়ে রাখলাম হচ্ছে ইসের উপর, আই মিন টেকনোলজির উপর। আর টিচার তখন তোমাকে নানা ধরনের এই যে কথা বলা, বোঝানো, মোটিভেট করা সবকিছু করতে পারবে। সো এগুলো সবই এখন আইওটির মাধ্যমে সম্ভব। এরপরে স্মার্ট কৃষি, বিদেশে যেটা হয় মনে করে একেবারে এখনো আমাদের দেশে এগুলো পুরোপুরি হয়নি। যেমন মনে করে কি হচ্ছে একটা ফসলের ক্ষেত, ওই ফসলের ক্ষেত্রে কখন কি পরিমাণ সার লাগবে, কি ধরনের পানি সেচ, মানে কতটুকু পানি সেচ লাগবে, কি লাগবে না লাগবে, সবই ইন্টারনেটের মধ্যে কানেক্ট করে কিন্তু মনে করে অটোমেটিকলি তোমার মনে করে কাজগুলো করা হচ্ছে। তার মানে আমি যদি এখন তোমাকে বোল্ড করে কয়েকটা কথা বলি যে আইওটির ব্যবহার ক্ষেত্রগুলো কি কি, নাম্বার 1 হচ্ছে তোমার মনে করে স্বাস্থ্য সেবা, নাম্বার 2 স্মার্ট সিটি, নাম্বার 3 এডুকেশন, এন্ড নাম্বার 3 হচ্ছে তোমার এগ্রিকালচার।
ওকে, নাম্বার 4 হচ্ছে এগ্রিকালচার। আমি আবার বলছি যে আমার স্বাস্থ্য সেবা, তারপরে কৃষি, তারপরে স্মার্ট সিটি, তারপরে তোমার মনে করো শিক্ষা, এই 4টা ক্ষেত্রে আমাদের এই আইওটি কাজে লাগে। এখন বলতে পারো যে স্যার স্যার আমি শেষ ট্রান্সপোর্টও করি। তো আছে স্যার, ইন্ডাস্ট্রি আছে, তারপর এখন যেটা কইলো যে যেহেতু অনেক রাত, আমি তোমার প্রশ্ন নিবো, আগে আমার ক্লাসটা শেষ করি, আমার লেকচারটা শেষ করার পরে প্রশ্ন নিবো তোমাদের। ওকে, এটা ভালো হবে। আমি যদি এটা মনে করো যে 7-8টা বাজতো, কারণ আমাকে এখান থেকে আবার আমার বাসায় যেতে হবে, আমার বাসা আবার একটু দূরে আছে, আমি বাসা থেকে নাই, আমি আমার স্টুডিও থেকে আছি। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, তো তোমার কথা শুনবো আমি অবশ্যই, একটু পরে আমি শুনবো, আমি আর 5 মিনিট পর থেকে কথা শুনবো। তো আইওটির সুবিধাগুলো কি? আইওটির সুবিধা অনেক বেশি, এটা মানুষের জীবনকে অনেক সহজ করে। টেকনোলজি টেকনোলজি জিনিসটা হচ্ছে মানুষকে কিন্তু সব কাজে সহজ করে দিচ্ছে। আগে যে কাজটা করতে আমার অনেক সময় লাগতো, ম্যানুয়ালি করতে হইতো, ম্যানুয়ালি সিদ্ধান্ত গ্রহণ করতে হইতো, এটা কিন্তু এখন আমার ম্যানুয়ালি সিদ্ধান্ত গ্রহণ করতে হয় না। আমি কিন্তু আমার জীবনটা এখন অনেক সহজ হয়ে গেছে, আমি অনেক দ্রুত কাজটা করে ফেলতে পারি, তাহলে আমার জীবন অনেক সহজ, কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে। ওই যেটা বলছি যে আগে যেটা ম্যানুয়ালি করতাম, এখন টেকনোলজিকে দিয়ে দিচ্ছি, টেকনোলজি দেওয়ার কারণে সিদ্ধান্ত নেই দ্রুত। ওই বাবা মা যখন পরপর 3 দিন মেসেজ পায়, মুহূর্তের মধ্যে স্টুডেন্ট সম্পর্কে তারা একটা কি বলে সিদ্ধান্ত নেয়, সেভাবে মনে করো সবকিছুতে কার্যকারিতা বৃদ্ধি পায়। তথ্যভিত্তিক সিদ্ধান্ত, যে মনে করো তুমি আইসিটিতে ভালো বা ম্যাথে ভালো বা ম্যাথে খারাপ, এটার একটা মনে করো ফলাফল বিগত দিনের প্রত্যেকটা রেজাল্ট, প্রত্যেকটা কাজ তোমার একটা ট্র্যাকিং এ রেখে সেখানে কিন্তু কাজটা করা হচ্ছে। তাহলে এই যে ট্র্যাকিং এ রেখে কাজটা করা হচ্ছে, এটা কিন্তু তোমার মনে করো যে কি বলে যে তোমার এই তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং অফকোর্স বিভিন্ন ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই এই যে সিসিটিভি বলো, তারপরে বলো মনে করো যে এই মানে অনেকগুলো প্রযুক্তি আছে যেটা আমাদের নিরাপত্তা অনেক বৃদ্ধি করে। এটা হচ্ছে তোমার আইওটির বেশি সুবিধা। এখন অসুবিধাগুলো কি কি? গোপনীয়তার ঝুঁকি থাকে। যেমন মনে করো তুমি যে মানে টেকনোলজিক্যাল ডিভাইস গুলো ইউজ করছো, সে ফর এক্সাম্পল তোমার বাসার সিসিটিভি, এটা তো গুগলের সাথে কানেক্টেড, তোমার ফেসবুক গুগলের সাথে কানেক্টেড, তোমার মনে করো যে ইউটিউব, এটা গুগলের সাথে কানেক্টেড। এখন ওরা যদি সব তথ্য পেয়ে যায়, কোনোভাবে তোমার পাসওয়ার্ড ক্র্যাক করতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে তোমার মোটামুটি যে তোমার বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, বিভিন্ন কাজগুলো এই গোপনীয়তার ঝুঁকিতে পড়ে যাবে। এরপরে নিরাপত্তা ঝুঁকি তো আছেই, অর্থাৎ তোমার মনে করো যে কেউ পাসওয়ার্ড ক্র্যাক করে সেখানে মনে করো প্রবেশ করে তোমার ক্ষতি করার চেষ্টা করবে, এটা। এবং ডিভাইসের নির্ভরযোগ্যতা। আইওটি বাস্তবায়ন করতে গেলে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার ইন্টারনেট তো লাগবেই, ইন্টারনেট মাস্ট, তারপরে হচ্ছে তোমার ডিভাইস লাগবে। আই মিন ইউর ডিভাইস ডিপেন্ডেন্ট, যে তুমি কিন্তু একটা চাইলেই একটা বাটন ফোন থেকে কিন্তু আইওটি বাস্তবায়ন করতে পারবা না। আইওটি বাস্তবায়ন করার জন্য তোমার কিন্তু অবশ্যই একটা স্মার্টফোন, আই মিন যেটা স্মার্টলি কাজ করা যায়, যেটা ইন্টারনেট ব্যবহার করা যায়, এই ধরনের একটা তোমার একটা জিনিস লাগবে, অর্থাৎ ডিভাইস তোমারই থাকে। এন্ড দেন নেটওয়ার্ক নির্ভরতা। তোমরা জানো যে বাংলাদেশে নেটওয়ার্ক ডিজিটাল ডিভাইড বলতে একটা ব্যাপার আছে, অর্থাৎ সব এলাকায় সব জায়গায় সবার সুযোগ সুবিধা নেই। এখানে যেরকম মনে করো বিএফ সাইন কম্পিউটার স্টুডেন্টও আছো, আবার দেখা যায় একদম অজপাড়া গায়ের, যেখানে মনে করো হয়তো ঠিক মতো রাতের বেলা লাইট জ্বলে না, এমন স্কুলেও কিন্তু অনেকে আছে। ঠিক আছে, তার মানে এটা কি হলো? ডিজিটাল ডিভাইড। অর্থাৎ এই যে যারা ক্যান্টনমেন্ট কলেজগুলোতে পড়ো, তোমরা অলরেডি জানো যে কি পরিমাণ সুযোগ সুবিধা তোমাদের আছে। ক্লাসরুম ঝা তকতকে, ওয়াশরুম ঝা তকতকে ওয়াশরুম, যে ওয়াশরুম মনে করো বাসার চেয়ে পরিষ্কার, মানে যদি আমি বলি আর কি। এটা তোমার অনেক স্কুলে, অনেক গ্রামে, মানে গ্রামের স্কুল অনেক জায়গাতে সেই ব্যবস্থা আমরা বাস্তবায়ন করতে পারি নাই। তার মানে ইন্টারনেটের যে মনে করো ব্যবহারটা, ইন্টারনেটের সব জায়গায় সমান সুযোগ, সমান ডিজিটাল মানে মনে করো সার্ভিস দেওয়া, সমান ডিভাইস, মানে মনে করো তোমার বাবা টাকা আছে ডিভাইস কেনার, আরেকজনের মনে করো টাকা নাই, তখন মনে করো এই যে তোমার ব্যাপারটা, এখানে নেটওয়ার্কের যে ব্যাপারটা নির্ভরতা থেকে এই জিনিসগুলো কাজ করে। তাহলে আইওটির মনে করো সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? অনেক সুবিধা আছে, কিন্তু এর বড় চ্যালেঞ্জ গুলো যদি আমি বলি, এর বড় চ্যালেঞ্জ গুলো হচ্ছে ডেটা নিরাপত্তা ও গোপনীয়তা নিরাপত্তা। ডেটা নিরাপত্তা, এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার তোমার মনে করো এরা কি করে, তুমি ফেসবুক তুমি ফ্রি ইউজ করছো, এখন ফ্রি ইউজ করে আসলে তুমি কেন ফ্রি ইউজ করছো, ওরা কেন তোমাকে ফ্রি ইউজ করতে দিচ্ছে? আসলে ওরা তোমার লাইকিংস, ওরা তোমার পছন্দ অপছন্দ সবকিছু, তোমার মুভমেন্ট, এগুলো বিশ্লেষণ করে তোমার যেটা দরকার মুহূর্তের মধ্যে এই জিনিসটা ওই মানে ওই কোম্পানি করে, এই মানে এই তথ্যটা প্রোভাইড করে দেয়। সে ফর এক্সাম্পল, আমি এই মুহূর্তে মনে করো ইন্টারনেটে কানেক্টেড, আমি যদি বলি যে মনে করো আমার একটি কি লাগবে, মনে করো ইন্টেরিয়র সার্ভিস লাগবে, মনে করো ইন্টেরিয়র বললাম, ঠিক আছে, মানে ইন্টেরিয়র ডিজাইনার, এই যে কথাটা আমি বললাম না, মুহূর্তের মধ্যে কি করলো, আমার এই ডিভাইস গুলো কিন্তু আমার কাছ থেকে এই তথ্যটা নিল। একটু পরে যখন আমি ফেসবুকে যাব, দেখবা খালি ইন্টেরিয়র ডিজাইনার রিলেটেড যত ধরনের সার্ভিস আছে আমাকে ওরা দেওয়া শুরু করে। অর্থাৎ আমার তথ্যটা ওই ইন্টেরিয়র ডিজাইনারদের কাছে পাঠিয়ে দিচ্ছে যে ভাই
দেখেন দিস পারসন মে বি দ্য পটেনশিয়াল কাস্টমার অফ ইউ, উনি আপনার পটেনশিয়াল কাস্টমার হতে পারে, ওনারা আপনি এই সার্ভিস গুলো দেখান, দেখবা যে একের পর এক পেজে উঠে চলে আসবে। অথচ তুমি খেয়াল করে দেখো, তুমি যেরকম মানুষ, তুমি যা পছন্দ করো তোমার সোশ্যাল মিডিয়াতে সেগুলোই আসে, অন্য আর কিছু আসছে না। তুমি যদি মনে করো নামাজ কালাম মানে পছন্দ করো, নামাজ কালাম দেখবো সব এগুলো আসবে। তুমি যদি মনে করো ডিজে গান পছন্দ করো, সব ডিজে গান আসবে। তুমি যদি কার্টুন পছন্দ করো, কার্টুন আসবে। তুমি যদি গেমস পছন্দ করো, গেমস আসবে। তাহলে এখানে বড় ব্যাপারটা হচ্ছে তোমার ডেটার যে নিরাপত্তাটা এইটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, যে ভাই আমি চাচ্ছি না, আমাকে দিচ্ছেন কেন? ইউটিউবে দেখো না যে আমার কাছে কেন এই আসে, ওরা কোনো এই ডাটাটা অ্যানালাইসিস করে ওর কাছে পাঠায় যায়। এটা তো অ্যালগরিদমের উপর কাজ, এটা অ্যালগরিদমের কাজ, স্টেপ বাই স্টেপ কাজ করে। রাইট, প্রাইভেসি যে ব্যাপারটা এখানে একটা এক্সাম্পল হিসেবে বললেন যে আপনি যেটা বললেন সেটা ফোন জানতে পারবে। এখন প্রাইভেসির ইস্যুটা তো আমরাই তাদের সুযোগ করে দিচ্ছি। অর্থাৎ যখন আমরা ফেসবুক ইনস্টল করছি তখন আমরা মাইক্রোফোন অ্যাক্সেস দিয়ে দিতেছি, আমাদের গ্যালারির সম্পূর্ণ অ্যাক্সেস তাদের দিয়ে দিতেছি। এটা তো আমরাই তাদের সুযোগটা দিয়ে দিতেছি। এখন তুমি ওদের জিনিসটা তুমি ফ্রি ইউজ করছো, তাহলে তুমি ওদের পেইড পারসন ইউজ করো। সে ফর এক্সাম্পল ইউটিউব তুমি মনে করো যে ব্যাপার আছে, ইউটিউব দুই ধরনের, একটা পেইড, একটা হচ্ছে তোমার মনে করো ফ্রি। পেইড ভার্সন ইউজ করতে করলে তোমার মনে করো দেখা যাবে যে টাকা লাগবে, কিন্তু কোনো অ্যাড আসবে না, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। আবার তুমি ফ্রি ইউজ করতে গেলে তোমার মনে করো যে ওদের অ্যাড আসবে, তোমাকে ডিস্টার্ব করবে, তোমার মনে করো মনোযোগ নষ্ট হয়ে যাবে। তুমি একটা সুন্দর আরো দেখতে হঠাৎ করে অ্যাড চলে আসবে, তাহলে এটা তো তুমি ফ্রি দিও। when something is free then you are the client, মানে কি বলবো যে তোমার প্রোডাক্ট, এটা তুমি জানোই যে যখন তোমাকে এই ফ্রি ব্যবহার করছো, তখন তুমি ফ্রি যদি ব্যবহার না করো, তাই সেফ হয়ে যাবে। তোমাকে এটা বলি, এই যে আমরা যে উইন্ডোজটা ব্যবহার করছি, খেয়াল করে দেখো উইন্ডোজ সফটওয়্যারটা ব্যবহার করছি। এই সফটওয়্যার মানে তুমি যদি ইউরোপ আমেরিকাতে তুমি একটা কম্পিউটার কেনো, আমি শুনেছি, এটা আমি জানি না, আমি ওখানে যাইনি, ওরা কিন্তু সব লাইসেন্স ভার্সন ইউজ করে। কিন্তু আমরা কি করি, 30,000 টাকা দিয়ে হয়তো 40,000 টাকা কম্পিউটার কিনি, মানে 50,000 টাকা ল্যাপটপ কিনি, আর 50 টাকা দিয়ে মনে করো একটা উইন্ডোজ কিনি। ওই দেখবে যে নীল খেতে বা বিভিন্ন দেখেন নামায় আমরা কপি ভার্সন ইউজ করি। এখন কপি ভার্সন যখন তুমি ইউজ করবা তখন অনেক সুবিধা তো ওদেরকে দিয়ে দিতে হবে। তুমি যখন ওই যে আমরা থার্ড পার্টি যে অ্যাপ, রাকিবুল ভালো বলেছো, আমরা অনেক থার্ড পার্টি অ্যাপ যখন ইনস্টল করি, সে ফর এক্সাম্পল আপনার মোবাইল কে ধরেছে আপনি দেখলেই মানে বুঝে ফেলবেন, বা মনে করো যে অনেক ধরনের অ্যাপ ইউজ করি, ওই অ্যাপগুলোতে তুমি মনের অজান্তে ইয়েস 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 দিয়ে দিচ্ছ, নানা ধরনের ভাস ভ্যালু অ্যাডেড সার্ভিস তুমি অ্যাড করে রাখছো, ওরা তোমার হিডেন ইনফরমেশন থেকে নিয়ে যাচ্ছে। গুগলে যে তুমি ক্যামেরা মাইক অন করে দিচ্ছ, যখন তুমি অন করে দিচ্ছ মানে ওদেরকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছ, ও তোমার এখানে গুগলে অ্যাক্সেস সব ছবি দেখতে পারে, ও দেখে বুঝতে পারে যে তোমার কোন মানে তোমার প্রতি কি ওরা চাইলে তোমাকে মানে কি বলে মনিটর করতে পারে। একটা এক্সাম্পল বলি, বড় বড় কোম্পানি যেগুলো আছে, তুমি যেমন মনে করো বিকাশ বা মনে করো নগদ বা বড় বড় কোম্পানি আছে, এইসব কোম্পানি তুমি জয়েন করো, যখন জয়েন করার সাথে সাথে তোমাকে একটা গিফট করবে ল্যাপটপ। তুমি ভাবছো আরে বাপরে বাপ, কোম্পানি আমার ল্যাপটপ গিফট করছে, তুমি তো অনেক খুশিতে আসো, হ্যাঁ। কিন্তু আসলে কি হয়, এই গিফট করাটা সবচেয়ে বড় ব্যাপার, ওদের কম্পিউটারে ওদের রিলেটেড কাজ করতে হবে। মনে করো ফর এক্সাম্পল তুমি বিকাশ কোম্পানিতে জয়েন করছো, মানে কাজ করছো একজন অফিসার, তুমি নগদের কারোর সাথে কথা বলে মুহূর্তের মধ্যে তথ্য চলে যাবে বিকাশের কাছে, দেখেন আপনার এই এমপ্লয়ি নগদের ওই জায়গায় তথ্য পাস করছে, ও সাথে সাথে তোমাকে নক করবে, আপনি কিন্তু একটা আনঅথরাইজ মানে এখানে অ্যাক্সেস কাজ করবে, আপনার ডিভাইস থেকে এটা হয়েছে, এটা কি সঠিক নাকি ভুল, ওরা কিন্তু মনিটর করে। অর্থাৎ দূর থেকে যেমন কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায়, দূর থেকে এরকম মনিটর করা যায়। রাকিবুল, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, সব কাজের গিভ মধ্যে এন্ড টেকের উপরে চলে, বেশিরভাগ হয়ে থাকে। সরি রায়ান, সবকিছু গিভ এন্ড টেকের উপরে চলে আর কি। এক্স্যাক্টলি বাবা, তুমি ফ্রি ইউজ করবা তাহলে তুমি ওদের সার্ভিস, এই জন্য তো দেখবা যে চীন, ওরা চায় না, ওরা নিজেরা তো মনে করে ই করে না, উইনচ্যাট ইউজ করে, ওরা ফেসবুক ইউজ করে না, ওরা গুগলের কোনো সার্ভিস ইউজ করে না, ওরা নিজেরা একটা বানিয়ে নিচ্ছে। বুঝতে পারছো কথাটা? কারণ ওরা অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে ওরা যাচ্ছে। দিবে না। যুগই হচ্ছে তথ্যের যুগ। আমরা তো অল আর ডিপেন্ডেন্ট উইথ ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের সাথে ডিপেন্ড। যার কাছে যত বেশি তথ্য থাকবে সেই হচ্ছে বর্তমান কিংবা ভবিষ্যৎ যুগের আর কি রাজা। এক্স্যাক্টলি তাই তো। তোমার মনে করো তুমি একটা ফার্নিচার ব্যবসায়ী, এখন তুমি জানলা যে এই মানুষগুলো ফার্নিচার খুঁজতেছে, তুমি মুহূর্তের মধ্যে ওদের কাছে অ্যাড পাঠিয়ে দিলা যে আমরা কিন্তু ফার্নিচার সেল করি। মানে আমি একটা এক্সাম্পল বলি, আমার মনে করো যে লিভিং এরিয়া যেখানে আমি থাকি, মনে করো এক্স এরিয়াতে আমি থাকি, ওই এক্স এরিয়ার স্বপ্ন কেমনে জানে যে আমি এই জায়গায় আছি? দেখা যায় যে মনে করো যে আপনার এরিয়ার স্বপ্নের ওই আউটলেটে এটা পরে পাওয়া যাচ্ছে, তখন আমার কি আমার তথ্য নিচ্ছে না? আমার জিপিএস যখন অন করছে আর আমার লোকেশন পর্যন্ত জানতেছে। যাক, সেটা অন্য জিনিস, আমরা ব্যাপারটা আস্তে আস্তে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তবে এখানে ডিপেন্ডেন্সি থাকবে। এই জন্য অনেকে দেখবে যে আমি দেখেছি আমার ফ্রেন্ড যারা ইউএসএ থাকে, ওরা সাধারণত খুব মানে এই স্মার্টফোনের ক্যামেরাগুলো অফ করে রাখে, ওরা ভয়েস অ্যাক্সেস দেয় না, ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা বাটন ফোনে কথা বলে। তুমি বাটন ফোনে কথা বলো,
তোমার না করছে কেউ, ওখান থেকে তো তথ্য যাবে না, কিন্তু ওখানে তোমার তথ্য রেখে যাবে। তোমার এই যে তুমি যখন ইন্টারনেট সেবার কথা বলতেছো, তখন এটা তোমার রেকর্ড থেকে যাচ্ছে। হোয়াটসঅ্যাপে কথা বলছো না এন্ড টু এন্ড এনক্রিপশন, কিন্তু অন্য জায়গায় তোমার তথ্য রয়ে যাচ্ছে। যাক, এগুলো আস্তে আস্তে অনেক কিছু বুঝতে পারো। তাহলে এটা নিরাপত্তা গোপনীয়তা। এছাড়া এর স্থাপন ও রক্ষণাবেক্ষণ বেশি। মানে তুমি যখন চিন্তা করো তো বাংলাদেশ সবকিছু সব ক্ষেত্রে ইন্টারনেট ফাস্ট, সবকিছু ফাস্ট, সবকিছু যখন আমরা বলছি, তাহলে যে এটা যে ইনস্টলেশন, এই ইনস্টলেশন চার্জ অনেক বেশি, এটা রক্ষণাবেক্ষণ মেইনটেনেন্স খরচ অনেক বেশি, ঠিক আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দক্ষ জনগণের অভাব এবং সাইবার হামলার ঝুঁকি এর ব্যবহার সীমিত। যেমন মনে করো সাইবার হামলা, মানে টেকনোলজিক্যাল হামলাটাই সাইবার হামলা। কারণ আমরা সবাই কি বুঝি, সাইবার ক্রাইম মানে সাইবার মানে তুমি পারো মানে হ্যাক করতে পারো। আরে বাবা, এখানে এই হ্যাক করাটাই সাইবার সিকিউরিটি এক্সপার্ট না বা হ্যাকার না। এখানে তোমার অনেক প্রোগ্রামিং জানতে হবে, অনেক ডাটা সিকিউরিটি জানতে হবে, অনেক ডাটা মাইনিং জানতে হবে, ডাটাবেস জানতে হবে, অনেক ধরনের কাজ জেনে তারপরে ইউ আর গুড পার্সন। কিন্তু আমরা কি করি, খালি যেমন মনে করো যে হ্যাক করা বলতে বসে। আই মিন আমরা কাজ করছি। এই যে তোমাদের আজকে যে এই প্ল্যাটফর্মে নিয়ে আসা এই আইসিটি অলিম্পিয়াড, দেখো তো আমরা যেটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার, এই গুরুত্বটা কিন্তু এই আমরাই দিলাম এখানে, অন্যরা কেউ দিচ্ছে না। কিন্তু এই আইসিটি অলিম্পিয়াড দিচ্ছে কিন্তু, কেন করে দেখো যে এই পৃথিবীর সামনে নিয়ন্ত্রণ করবে কি টেকনোলজি। অথচ দেখো আমাদের 9 10 বইগুলো, আমাদের অন্য বইগুলো অবস্থা যাচ্ছে তাই। তোমরা যা শিখছো ইন্ডিয়ার বাচ্চারা ক্লাস 5 মানে 4-5 বাচ্চা শিখে ফেলতেছে। আমি বুঝাতে পারছি কথা, সেটা পরে জিনিস, সেটা অন্য জিনিস বলবো। তাহলে আমরা কিন্তু টেকনোলজিতে স্মার্ট, টেকনোলজিতে স্কিলড মানুষ তৈরি করতে পারছি। ওকে, তাহলে আইওটির ভবিষ্যৎ সম্ভাবনা তো তোমার মনে করো জানোই, বুঝোই যে ইন ফিউচারে আইওটি যদি যখন বাস্তবায়ন হবে, মানে 6G নেটওয়ার্কের মাধ্যমে, তখন দেখা যাবে সকল ডিভাইস একে অন্যের সাথে কানেক্টেড হবে এবং এতে করে মানুষের ব্যবসা বাণিজ্য, তারপরে মনে করো যে কাজ সহজ করা, দৈনন্দিন জীবনে সবকিছু নিয়ন্ত্রণ করা অনেক ইজি হয়ে যাবে। যাই হোক, তাহলে আমি যদি এখন র্যাপ আপ করি, আইওটি একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা আমরা বুঝতে পারি যে আমাদের দৈনন্দিন জীবনে গৃহস্থলীতে ব্যবহৃত সকল ডিভাইস দূর থেকে নিয়ন্ত্রণ করা, রিমোটলি নিয়ন্ত্রণ করা বাই ইউজিং টেকনোলজি। এই জিনিসটা হচ্ছে আইওটি। এর কি কি কাজ করে, কিভাবে কাজ করে, এর কাজ করার প্রক্রিয়াকে আশা করি বুঝতে পেরেছো। That's all from my side. Thank you so much. Thanks for being with me. Now I'll check the question. বলো, আমরা এবার আলোচনা করি। বুঝতে পেরেছো? Yes, sir. Okay. স্যার, আমি যদি একটা বাস্তব ঘটনা বলি, সেক্ষেত্রে স্যার আমার স্কুলে স্মার্ট বোর্ড রয়েছে। সেক্ষেত্রে আমরা যখন ক্লাস করি এবং শিক্ষক চলে যান, তখন স্মার্ট বোর্ডটা অফ করা হয় না, বা কিছু সময় মানে ছাত্রটা স্মার্ট বোর্ডটা নিয়ে স্যার দুষ্টুমি করে বা করে হালকা মজা করে। সেক্ষেত্রে স্যার আমরা আইওটি ইউজ করে এমন কোনো সেন্সর বা এমন কিছু প্রোগ্রাম করতে পারি যে ক্ষেত্রে শিক্ষক চলে যাওয়ার সাথে সাথে স্যার স্মার্ট বোর্ড অফ হয়ে যাবে বা স্লিপ মোডে চলে যাবে বা লক হয়ে যাবে। Thank you so much. Very good question. এটা হওয়া উচিত আসলে, বাট ইউ আর নট দ্য রেসপন্সিবল পারসন ফর অন অর অফ। হ্যাঁ, মনে করো তুমি ক্লাসের ক্যাপ্টেন, তুমি চাচ্ছ যে দূর থেকে নিয়ন্ত্রণ করো, কিন্তু খেয়াল করে দেখো আমরা এখানে, আমি যদি আউট অফ বক্স কথা বলি, আমরা টিচাররাও তো এখানে অনেক জায়গায় লিমিটেশনস এর মধ্যে আছে। আমরা কি করি, তোমাদেরকে ডিভাইস ব্যবহার করতেই দিই না, স্কুলে মোবাইল ব্যবহার করতেই দিই না। কেন বাবা, মোবাইল তো প্রথম থেকে ব্যবহার করে অনেক কিছু ক্ষতি হয়, কিন্তু এর সম্ভাবনা তো অনেক বেশি। ইন্টারনেট ব্যবহার করে আমি ভাবছা তুমি পৃথিবীতে যা হতে চাও এখন তাই হতে পারবা। ইন্টারনেটে এমন কোনো তথ্য নাই যেটা দেওয়া নাই, সব দেওয়া আছে। পজিটিভ অনেক তথ্য তুমি সাধারণত মনে করো ক্লাসে একটা প্রবলেম করলা, মুহূর্তের মধ্যে চ্যাটজিপিটি কে আস্ক করলা, ভাই এটার অ্যানসারটা কি, চ্যাটজিপিটি বলে তারা 3টা অ্যানসার দিয়ে দিল তোমাকে, মানে বেস্ট অ্যানসার দিয়ে দিল, সহজ করে দিয়ে দিল তোমাকে, রাইট কিনা বলো? কিন্তু এই জিনিসটা তো আমরা এখন ব্যবহার করতে দিচ্ছি না। যাই হোক, তুমি যদি মনে করো যে মানে এখন ব্যাপার আছে, বয়সের ব্যাপার সেপারও আছে এখানে, কারণ একটা সময় ভালো মন্দ বোঝার জন্য অনেকের এই ম্যাচুরিটি হয়তো কিছুদিন আগে আসে, কিছুদিন পরে আসে। তো এটা কোথায়, এটা যদি ওই যে তোমার স্কুলের যে তোমার মনে করো এই জিনিসগুলো ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করে আইটি এক্সপার্ট বা আইটির যে লোকজন আছে, তাদেরকে যদি বলে রাখা হয় যে ভাই ঠিক একটা পাশে সেন্ট্রালি মনে করো একটা সময় কাজ শেষ একটা পাশে সেন্ট্রালি সব ডিভাইসগুলো অফ করে দাও, কিংবা এটা চাইলে ক্লাস টিচার রিমোটলি কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ ক্লাস টিচার কন্ট্রোল করতে পারে বা ক্লাস ক্যাপ্টেন কন্ট্রোল করতে পারে। আমি যত বেশি অ্যাক্সেস দিও ভাই, 1+1 সবসময় যে 2 হয় তা কিন্তু না, 1+1 3 হয়। তুমি এই যে তোমার সাথে আমি গল্প করছি রাকিবুল, মানে দেখো যে হয়তো আমি কোনো কিছু তথ্য তোমার চেয়ে বেশি জানি, কিন্তু আবার অনেক ক্ষেত্রে তুমি আমার চেয়ে অনেক কিছু বেশি জানো। এইটা আমার এই রেসপেক্টটা তোমাকে করতে হবে।
কিন্তু এই রেসপেক্টটা কি আমরা বর্তমানে কেউ করি না। স্যার এটাই সমস্যা। জি স্যার। রাইট, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তো আবার অনেক স্টুডেন্টের কাছে অনেক কিছু শিখি, আবার অনেক কিছু শিখাই। তোমার যেটাতে মনে করো যে তোমার ধারণার সাথে যেখানে একটু মডিফিকেশন করা দরকার সেটা তো আমি অবশ্যই করে দিচ্ছি, আমরা করে দিচ্ছি। বাংলাদেশের স্যার 99.9% শিক্ষকদের ইগোতে বাজে আর কি এটা। হ্যাঁ, চুপ কর, কথা বলিস না। এটা করা যায় বল, আমি এটা করি না। আমি সাধারণত আমার স্টুডেন্টের সাথে আমি গল্প করি, আড্ডা দেই, চা খাই, ওদের কাছ থেকে। ওরা অনেক ক্রিয়েটিভ, একটা ক্রিয়েটিভ জিনিস কোত্থেকে বেরোয়। এই যে বাচ্চাদেরকে যখন কোনো কাজ করাই, ওরা কত সুন্দর করে প্রোগ্রাম নামায় দেয়, কত সুন্দর করে কাজ করে। এই রেসপেক্টটা থাকতে হবে। ইয়েস মাহি, কি বলবো বলো বাবা। মাহি, রায়ান, কে কিছু বলতে চাও বলো। স্যার বাংলাদেশে মনে হয় বর্জ্য ব্যবস্থাপনাটা করলে ভালো হয়। কিসে? বর্জ্য ব্যবস্থাপনা, স্মার্টলি। বর্জ্য মানে স্যার ইয়াগুলা কি বলে স্যার, ইউএস ওই পদার্থগুলা স্যার। ও বর্জ্য ব্যবস্থাপনা, আচ্ছা বুঝতে পারছি। রাইট। এখন দেখো মানে ওই যে মানে তাহিদ, আমি যখন ক্লাস শেষ করে বাকি কথা বলছি তোমাদের সাথে, আমরা 10:30 পর্যন্ত আসি, যেহেতু একটা জিনিস বলি। আচ্ছা তাহলে তুমি বলো তো, আচ্ছা রাখি বলো বইটা, একটা জায়গা পরিষ্কার রাখার উপায় কি? স্যার ডাস্টবিন। রাখি বল। পরিষ্কার রাখার উপায় স্যার একজন নাগরিক হিসেবে, সিটিজেন হিসেবে আমাদেরও একটা দায়িত্ব আছে, আমাদেরকেও একটা দায়িত্ব থাকতে হবে। সেটা ইউএন বিং দ্বারা হইতে পারে, সেটা রোবট দ্বারা, যে কোনো। আচ্ছা আমি তোমাকে আরেকটু অ্যাড করে দিই। সেটা হচ্ছে মনে করো ইউরোপ, আমেরিকা, কানাডা, জার্মানি, এত বড় দেশ, মানুষ নাই, অল্প মানুষ, তারপরে রাস্তাঘাট ঝাঁটকতকে কেন? প্রথম কথা হচ্ছে কোন একটা জায়গা পরিষ্কার রাখার উপায় হচ্ছে ওটা নোংরা না করা। রাইট কিনা বলো? ইয়েস স্যার। নোংরা না করা, আমি নোংরাই করবো না। আমরা এখন মনে করো এই যে কনসেপ্টটা, এই যে গ্লোবাল সিটিজেন, মানুষের মধ্যে যে ব্যাপারটা যে আমার এই টিস্যুটা আমি এইখানে ফেলবো না, আমি পকেটে নিয়ে রাখি, যেখানে আমি ডাস্টবিন পাবো ওইখানে রাখবো। এই মানুষটা এটা কয়জন করে বলো? এখন যেটা হয় কি, ওই একজনকে ফেলায়, মুহূর্তের মধ্যে আরো একজন ফেলায়। ওই দেখবে যে ক্লাসে অনেক সময় দেখবে অনলাইন ক্লাস, কোন একটা স্টুডেন্ট যদি, কোন একটা টিচারের ক্লাস যদি কেউ একজন ট্রল করা শুরু করে, সবাই ট্রল করে। যখন কেউ যদি ট্রল না করে, ওই ক্লাস কিন্তু কেউ ট্রল করে না। কাহিনীটা কি? এটা হচ্ছে যে একজন নোংরা ব্যক্তি যখন প্রবেশ করে, তখন এটা দেখে দেখে অনেক মানুষ নোংরা হয়েছে। কিন্তু সবাই যখন ভালো থাকে, এভরিবডি ইজ গুড। এই যে আমরা এখানে মনে করি এই 54, আমরা এখানে 55 জন 54 জনের মতো ছিলাম, এই 54 জন 55 জন যদি আমরা নিজ ক্ষেত্রে ভালো হয়ে যাই, তাহলে একটা সময় আস্তে আস্তে আমাদের দেখে আরো 10 জন ভালো হবে। ঠিক কিনা বলো? রাইট। আমি ইচ্ছা করে আমি আমার বাসায় টিস্যু মনে করে ফেলে দিই, আমার ছোট ছেলেকে বলি বা আমার ছেলেকে বলে, এটা তুমি কি করতে হবে, ওরা দৌড় দিয়ে যে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। ইজ এ প্র্যাকটিস। ওরা জানে আমি যদি কোনো জায়গায় ফেলে দিই কোনো একটা জিনিস, সাথে আমাকে বলে বাবা এটা এখানে ফেলেছো কেন, ডাস্টবিনে ফেলতে। তাহলে আস্তে আস্তে এই জিনিসটা জানতে হবে না, যে কোনো একটা জিনিসকে মানে কি বলো, নোংরা রাখা বলছে, এটাকে তোর মনে করো মানে কি বলো যে পরিষ্কার রাখা বলছে, নোংরা না রাখা, আমরা প্রত্যেকে ভালো এগুলো হয়ে যাবো। ইয়েস। দেন বর্জ্য ব্যবস্থাপনা কথা তুমি যা বলছো তাহলে সেটা রাইট, যে আমরা যদি কোন বর্জ্য কি হবে না হবে সেগুলো, মানে বর্জ্য তো অনেক প্রকার আছে, এগুলো আলাদা করে মেনটেন করতে পারলে অনেক ভালো। ইয়েস সন্দীপ মহান্ত বলো। স্যার আমার একটা কোয়েশ্চেন অনেকদিন ধরে ছিল যে বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা প্রযুক্তির দিক থেকে অনেক পিছনে এগিয়ে আছি। এখন যদি আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই প্রযুক্তিগত দিক থেকে, সেক্টরের দিক থেকে, তাহলে এখানে মানে প্রধান ভূমিকাটা কার হবে? আমাদের প্রধান দায়িত্বটা হবে নাকি বাংলাদেশ সরকারের সেই দায়িত্বটা হবে? মানে কাকে আগে এগিয়ে আসতে হবে এই ক্ষেত্রে? গভর্নমেন্ট। খুব ভালো প্রশ্ন করেছো। আসলে এটা অনেক গ্লোবাল একটা কোয়েশ্চেন। আমরা যেটা মনে করি, তোমরা যারা আছো, তোমরা যদি আস্তে 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 করে টেকনোলজি থেকে হয়ে যাও, এখানে একটা বড় ব্যাপার আছে। আমরা যারা একটু প্রবীণ, আমাদের যাদের একটু বয়স হয়েছে, আমরা অনেক ক্ষেত্রে নতুন কিছু গ্রহণ করতে পারি না। এটা আমাদের মেন্টালিটিতে প্রবলেম, তোমরা একটু আগে বলেছো। তো দেখা যায় যে ওই এখনো আমাদের মাইন্ডসেটে যারা মনে করো লেখাপড়া ওই যে মুখস্থ বিদ্যা ভালো পারে তাদেরকে ভালো স্টুডেন্ট বলি, কিন্তু প্র্যাকটিক্যালি মনে করো তুমি গ্রাফিক ডিজাইন পারো, প্র্যাকটিক্যালি প্রোগ্রাম পারো, প্র্যাকটিক্যালি তুমি মনে করো ওয়েব ডেভেলপমেন্ট পারো, এই জিনিসগুলোকে আমরা এখনো দাম দেওয়া শিখি নাই।
এগুলো যখন দাম দেওয়া শুরু করবে, এগুলো যখন কাজ করবে, তখন এটা কাজ করবে। এটা হলো তোমাদের কাজ। আর সরকারের কাজ হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করে দেওয়া। টেকনোলজি, যেহেতু টেকনোলজি হচ্ছে একমাত্র মানে উপায়, যেটা হচ্ছে বিশ্বকে আগায় নেওয়া, সরকার ইমপ্লিমেন্ট করতেই পারে। কিন্তু এখানে যেটা হয় কি, দারিদ্র্যের দুষ্ট চক্রের মধ্যে এখানে একটা চক্র আছে। সেই চক্রটা হচ্ছে এরকম, যখনই মনে করে কোনো কিছু নতুন ইনবিল্ড করা হয়, মুহূর্তের মধ্যে এই যে মনে করো আমি তুমি অনেকেই আছি, নিজেকে আপডেট করতে পারে। আপডেট করা মানে কি, মনে করো একটা টার্ম আসছে, ওকে ফাইন, আমরা গুগল করি, আমরা ইউটিউবকে জিজ্ঞেস করি, আমরা চ্যাট জিপিটি জিজ্ঞেস করি, শিখতে চাই, শিখতে পারি না। কিন্তু অনেক মানুষ আছে এই শেখাটা তারা শিখবে না, তারা ওই আগে যা শিখছিল তাই তারা নতুন কোনো কিছুকে স্বাগত জানায় না। তাই দেখা যায় যে আমাদের আইসিটি বইগুলোকে একটা কি বলবো যে এক প্রকার তোমার মনে করো যে ল্যাংড়া করে রাখা হয়, যে কারণে টিচার অনেক ডিপেন্ডেন্ট। স্যার হাই কস্ট দেখে কিনেই না, ডিভাইস গুলা কিনে না। আর কিছু কথা ছিল স্যার, বলো। প্রিভিয়াস ক্লাসে এক স্যারকে বলছিলাম, আপনাকে আজকে বলি। আসলে স্যার এখানে গভর্নমেন্টের একটা ফল্ট বলতে এখন এটা সংশোধন হয়েছে কিনা এটা জানি না, বাট আমি যখন 9-এ কিংবা 10-এ পড়ছিলাম, তখন আমরা যখন MS ওয়ার্ড, MS এক্সেল এগুলা ইউজ করছিলাম, তখন আমরা বইতে আমরা আজীবন পড়ে আসছি 2008 সালের পুরোনো যে MS ওয়ার্ড যে ভাষণটা, MS এক্সেল সবকিছু ওইগুলা। এখন যখন আমরা রিয়েল লাইফে প্র্যাকটিক্যালি 21 কিংবা 24-এর লেটেস্ট ভাষণটা ইউজ করতেছি, স্বাভাবিক লেটেস্ট ভার্সনে একটু চেঞ্জেস হবে, একটা ফ্রন্ট এটা বাম সাইডে থেকে ডাইন সাইড হবে। এখন আমরা রিয়েল লাইফে প্র্যাকটিক্যালি ইউজ করতেছি MS ওয়ার্ডের ডাইন সাইডে, বাট আমরা খাতা কলমে বইতে করতেছি বাম সাইডে। যখন এক্সাম হলে বসি তখন তো স্যার আগে রিয়েল লাইফেরটাই আগে মনে পড়ে, বইটা পরে। এখন এই সমস্যাটা কি সরকারের নাকি আমাদের? আবার এখানে সরকার আরেকটা দাবি তুমি মিলে সরকার। সো উই আর নট চেঞ্জিং, মানে আমরা তো চেঞ্জেবল না, চেঞ্জ হই না, যার কারণে তো আমরা আমাদের মাইন্ডসেট ধরে রাখছি। সব থেকে দরকারি জিনিস তো এইটাই স্যার, যুগের তালে তালে তো এইগুলা পরিবর্তন হতেই থাকবে। কিন্তু ইনশাআল্লাহ আমরা যখন এখানে আসবা, সাহসী পদক্ষেপ তো তোমাদের তোমরা নিবা। ওটা পলিটিক্যাল ইস্যু, ওগুলো আমরা না যাই, ওগুলা যারা ভাবা বিষয় ভাববে। আজকের বিষয়ে তোমরা বুঝতে পেরেছো কিনা, ক্লাস কেমন লাগলো আমাকে জানাতে পারো। আশা করি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে বা বুঝতে পেরেছো তোমরা। তারপর যদি কোনো কনসেপ্ট থাকে আমার সাথে যোগাযোগ করো। রাত প্রায় 10:30 বেজে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেক বেশি মনোযোগ দিয়ে ক্লাস করেছো, আমার এটা ভালো লেগেছে। তোমাদের আসলে লার্নিং প্রসিডিওর এবং তোমাদের মেন্টালিটি, তোমাদের বিহেভিয়ার ইজ ভেরি গুড। আমি তোমাকে বোস্ট আপ করার জন্য বলছি না, আসলেই তাই। কারণ এই যে ডিজিটাল ম্যানার, ডিজিটাল বিহেভিয়ার, এটাও তো অনেকে জানে না। একসাথে সবাই লাইক অন করে ফেলে, একসাথে সবাই চিল্লাচিল্লি শুরু করে, তোমরা তো সেটা করো নাই। তোমাদের তো আমার হ্যান্ডস আপ দেওয়া উচিত, তোমাদের তো আমাকে স্যালুট দেওয়া উচিত। তোমরা সবাই লাইক মিউট রেখেছো, যখন কথা বলেছো মিউট করে। এইটা একটা বড় পজিটিভ ইস্যু। থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো থাকবেন। আরো ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভালো থাকবেন। ওকে, চেক ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাস নেওয়ার জন্য। জি, আপনি চাইলে লেফট নিতে পারেন এখন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আপু একটা কোশ্চেন আপনাদের ছিল। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যাঁ বলেন। আজকেই তো লাস্ট ক্লাস, তাহলে আপনি তো বলছিলেন পরীক্ষার আগে নাকি একটা আমাদের পরীক্ষা রিলেটেড একটা ক্লাস নেওয়া হবে, এটা কবে নেওয়া হবে? কালকে? না, এটা কালকে